ক্যাবিনেট যেমন প্রতি মঙ্গলবারে যমুনায় আলাদা করে বৈঠকে বসতো বলে তৌহিদ হোসেন সেই মন্ত্রিসভায় থাকার সময়ে জানতে পেরেছিলেন এবং মঙ্গলবারের ওই আন্তরিক বৈঠক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হতো সরকার পরিচালনার, তাহলে প্রশ্ন জাগে ওই কিচেন ক্যাবিনেট মানে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান শুভ্র, সালেউদ্দিন আহমেদরা এখনো কোথাও আলাদা ভাবে বসে সরকার পরিচালনা করছেন কিনা। তাদের এমন অবস্থা হয়েছে যে ক্ষমতা ছাড়তে না ছাড়তেই প্রথম ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সংবাদ মাধ্যমকে ডেকে বিস্তারিত সাক্ষাৎকার দিয়ে বললেন যে ইউনূসের সরকারের যা যা দোষ সেসবের মধ্যে কিচ্ছুতে তিনি ছিলেন না, সব দোষ করেছে ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট, যেই কিচেন ক্যাবিনেট নাকি ইউনূসের সঙ্গে মিলে সরকারটা পরিচালনা করত। আর তাদের মতো সহজ সরলরা বারবার পদত্যাগ করতে চেয়েছেন বটে, কিন্তু ইউনূসের অনুরোধে শেষ পর্যন্ত আর পদত্যাগ করে ওঠেন নাই। মানে 18 মাস ধরে ক্ষমতা ভোগ করেছেন, মন্ত্রিত্ব থেকেছেন, সকল সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, ক্ষমতা এক্সারসাইজ করেছেন। এরপর যে মাত্র ক্ষমতা গিয়েছে সাথে সাথে বলেছেন যে তারা একদম সহজ সরল কিচেন ক্যাবিনেটের সব দোষ। এরপরে তো সেই কিচেন ক্যাবিনেটে কারা আছেন সেটা রীতিমতো এক রকমের বিস্তারিত বর্ণনা দিয়ে বুঝিয়েই দিল দৈনিক মানবজমিন পত্রিকা, এবং তখন বুঝতে বাকি থাকলো না যে সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান, আসিফ নজরুল সহ একটা ইউনূস গং ছিল ইউনূসের এই উপদেষ্টা মণ্ডলীর ভেতরেই, যারা কিনা মানবজমিন পত্রিকা বলছেন যে হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া থেকে শুরু করে নানা রকম নৈরাজ্য ঘটিয়ে শেষ পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে দেওয়ার ধান্দায় ছিলেন। এবং এই কিচেন ক্যাবিনেটের সদস্যরা যে বিভিন্ন বিদেশি দূতাবাসের সঙ্গে বিদেশি পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতেন নিয়মিত, সেটাও মানবজমিন তখন তাদের সেই প্রতিবেদনে লিখেছিল। এরপর ওই কিচেন ক্যাবিনেটের এক সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান, যাকে সবচেয়ে প্রভাবশালী সদস্য বলে মনে করা হয়, যাকে সবচেয়ে প্রভাবশালী সদস্যদের একজন মনে করা হয়, সৈয়দা রিজওয়ানা হাসান আবার সংবাদ মাধ্যমকে ডাক দিলেন। টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বললেন তাদের হয়তো অনেক ভুল হয়ে থাকতেও পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনটা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন যে চরমপন্থীরা মেইন স্ট্রিমে মূল ধারায় আসতে পারেনি। মানে শেষ পর্যন্ত তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেন নাই, তারা দেশের এমন উপকার করেছেন যে শেষ পর্যন্ত তারা বিএনপিকেই ক্ষমতায় এনে ছেড়েছেন। আর আসিফ নজরুলও চলে গেলেন সংবাদ মাধ্যমে। বিবিসি বাংলার সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকারে তিনি বললেন যে না, তিনিও কিচেন ক্যাবিনেটে ছিলেন না, তবে মাঝে মাঝেই আইন এবং রাজনৈতিক সংস্কার এসব প্রসঙ্গে তার ডাক পড়তো বটে। আর সবচেয়ে বড় কথা, যদি বা তিনি কিচেন ক্যাবিনেটে ছিলেন, তিনিও খারাপ কাজে ছিলেন না। তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের মাত্র 3 দিন আগে যে বাণিজ্য চুক্তিটি ইউনূস সরকার করে ফেলেছে, সেই চুক্তিটির বিষয়ে আইন উপদেষ্টা হলেও তার সঙ্গে কোনো আলাপ হয়নি। এবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেরিয়ে এসেছেন। তিনি যমুনা টেলিভিশনকে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। তিনিও বলেছেন না, তিনি কোনো খারাপ কাজের সঙ্গে ছিলেন না, তিনি ওই কিচেন ক্যাবিনেটে ছিলেন না। কিচেন ক্যাবিনেটে যারা ছিল তাদের সঙ্গে তার একটা বিশেষ কারণে এক সভায় তাকে ডাকলে সাক্ষাৎ হয়ে যায়, এবং তখন তিনি জানতে পারেন যে ওই কিচেন ক্যাবিনেটের কথাতে এই সরকারটা পুরো পরিচালিত হচ্ছে, যদিও তার ওই ব্যক্তিদের সরকার পরিচালনার তেমন অভিজ্ঞতা কোনো ছিল না, কিন্তু যেহেতু সর্বোচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ে তাদের কথাই শোনা হতো, কাজেই তারাই সরকারটা চালাতেন। মানে ইউনূস সাহেব যেহেতু তাদের কথা শুনতেন, কাজেই তারাই সরকারটা চালাতেন। এখন তৌহিদ হোসেন ওই 7 জনের নাম বলেছেন কিনা যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারে বলা যায় না। আজকে যতটুকু যমুনা টেলিভিশন সংবাদে শুনিয়েছে সেখানে উনি কোনো নাম উচ্চারণ করেন নাই, কিন্তু যমুনা টেলিভিশন 7 জনের ছবি দেখিয়ে দিয়েছে। আর এরপর সংবাদপত্রগুলো কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্তে চলতো অন্তর্বর্তী সরকার 3 বার
নাকি তৌহিদ হোসেনও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইত্তেফাক বলছে যে অন্তর্বর্তী সরকার পরিচালনায় 7 সদস্যের একটা কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং তৌহিদ হোসেনের ওই সাক্ষাৎকারটার সঙ্গে যমুনা টিভি যাদের ছবি দেখিয়েছে পর্দায়, তার মধ্যে ইউনূসের চারপাশে তারা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান, এই যে ব্যক্তিরা, এদের ছবি তো দিয়েছেই, এদের কথা তো আমরা আগেও শুনেছি। এর পাশাপাশি তারা সালেউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ছবিও দেখিয়েছে। এখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি শুধু যে কিচেন ক্যাবিনেটের কথা বলেই তার এই বিস্ফোরক সাক্ষাৎকার শেষ করেছেন তাই নয়। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে ডিপ স্টেট যে সক্রিয় ছিল সে কথা খুব স্বাভাবিকভাবেই স্বীকার করে নিয়ে তিনি বলেছেন অবশ্যই সব কিছুর পেছনেই ডিপ স্টেট তো থাকতেই হবে। এবং তার চেয়েও বিস্ফোরক তিনিও বলেছেন, তিনিও বা যদিও পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও নাকি নির্বাচনের মাত্র 3 দিন আগে কেন ইউনূস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটা বাণিজ্য চুক্তি করতে হলো সে বিষয়ে কিচ্ছু জানতেন না। এবং তৌহিদ হোসেনও বলেছেন 3বার তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন, তবে ইউনূস সাহেব এটা সরকারের জন্য খুব বিব্রতকর হয়ে যাবে বলায় তিনি আর শেষ পর্যন্ত পদত্যাগ করেন নাই, মন্ত্রী পদেই বসে থেকেছেন। ইউনূস সরকারের কোনো পাপের ভাগ যে এখন আর এমনকি কিচেন ক্যাবিনেটে থাকা আসিফ নজরুল, রিজওয়ানার হাসানরা থেকে শুরু করে যারা বলছেন তাদেরকে কিচেন ক্যাবিনেটে নেওয়া হয় নাই, সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত কিংবা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও নিতে চাচ্ছেন না। তার প্রমাণ তৌহিদ হোসেন শুধু যে মার্কিন চুক্তি সম্পর্কে তিনি কিছু জানতেন না সেটা বলেই থেমেছেন তাই নয়, তিনি বলেছেন আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে ফিরে আসবে, আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে বা এরকম কিছু ভাববার কোনো কারণই নাই। তিনি বলেছেন তিনি মনে করেন, তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশগ্রহণ করবে। এই সব মিলিয়ে প্রশ্ন জাগে যে যেই ডিপ স্টেটের কথা তৌহিদ হোসেন এতটা অবলীলাক্রমে বললেন এবং সেই ডিপ স্টেট যেই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, নিশ্চয়ই তৌহিদ হোসেনের মনেও প্রশ্ন জাগে যে ওই ডিপ স্টেটের ভেতরে কারা কিচেন ক্যাবিনেট হবে সেটাও নিশ্চয়ই, মানে কোন উপদেষ্টারা মিলে সরকারটা পরিচালনা করবে সেটাও নিশ্চয়ই কোন ডিপ স্টেটই ইউনূসকে ঠিক করে দিয়েছিলেন। আমি নিশ্চিতভাবে ধারণা করি যে তৌহিদ হোসেনের সাক্ষাৎকারটা শুনলে আবারও অনেকের মনে আমার মতো প্রশ্ন জাগবে যে ওই কিচেন ক্যাবিনেট যেমন প্রতি মঙ্গলবারে যমুনায় আলাদা করে বৈঠকে বসতো বলে তৌহিদ হোসেন সেই মন্ত্রিসভায় থাকার সময়ই জানতে পেরেছিলেন এবং মঙ্গলবারের ওই আন্তরিক বৈঠক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হতো সরকার পরিচালনার, তাহলে প্রশ্ন জাগে ওই কিচেন ক্যাবিনেট মানে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান শুভ্র, সালেউদ্দিন আহমেদরা এখনো কোথাও আলাদাভাবে বসে সরকার পরিচালনা করছেন কিনা। কারণ না হলে বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমান সরকার কেন প্রশ্ন তুলছে না যে কি কারণে ওই সরকার সত্যিকার অর্থেই মাত্র 3 দিন আগে ওই চুক্তিটি করলো, যেই চুক্তিটির মাধ্যমে অনেকেই বলছেন বাংলাদেশকে একরকমের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুই থেকে বোয়িং বিমান পর্যন্ত সবকিছু কেনার এক দাসত্বের শৃঙ্খলে সরাসরি বেঁধে ফেলা হয়েছে। এবং প্রশ্ন জাগে যে ওই ডিপ স্টেটের কথায় যদি এখনো বর্তমান সরকার না চলে, ওই কিচেন ক্যাবিনেটের পরামর্শক্রমে যদি এই বর্তমান সরকারও পরিচালিত না হয়, তাহলে তৌহিদ হোসেন যে বলছেন যে তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরে আসবে, অথচ ইউনূস সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিল 2025 সালে এবং সেই অধ্যাদেশের মাধ্যমে দেওয়া নিষেধাজ্ঞাকে কিনা নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এসে আইনে পরিণত করলেন। প্রশ্ন তো জাগতেই পারে কোন
কোন ডিপ স্টেট এখনো কাজ করছে আর কোন হাওয়া বদলের আঁচ পেয়ে ইউনূস সরকারের একের পর এক উপদেষ্টা, আমি ছিলাম না কিচেন ক্যাবিনেটে, আমি থাকলেও মার্কিন চুক্তির বিষয়ে জানতাম না, আমি থাকলে ঠিক 7.62 স্নাইপার কারা চালিয়েছিল বের করতাম, কিংবা আমি বিশ্বাস করি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই, এসব কথা বলে একরকমের জনসমক্ষে আত্মসমর্পণ করছে এবং দোষ কাটিয়ে নিতে চাইছেন, সেগুলো খুব বড় প্রশ্ন বটে। সম্ভবত তৌহিদ হোসেন বুঝতে পারছেন হাওয়া বদলে যাচ্ছে, মানুষ জবাবদিহিতা চাইছে এবং ইউনূস সরকারের আমলে তারা যে একরকমের দেশটা বেচে দিয়েছেন ইউনূসের বিদেশি প্রভুদের নির্দেশনায়, সেটাও বুঝতে শুরু করেছে। আর তৌহিদ হোসেনরা সম্ভবত কিছুটা শঙ্কিত, কিছুটা উদ্বিগ্ন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। তৌহিদ হোসেন পরিষ্কার বলছেন যে নির্বাচনের মাত্র 3 দিন আগে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, সেটা তো কোনো বাধ্যবাধকতা না থাকলে ইউনূস সরকারের করার কথা না, বরং তাদের এটা নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার কথা। তবে নতুন সরকার বিএনপি সরকার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই তৌহিদ হোসেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হবে, এবং তিনি বলেছেন এই কোন দেশের পক্ষে নয়, সকল দেশের সঙ্গেই বন্ধু, সেটাই আগেও বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল এবং সেটাই তারেক রহমানকে ধরে রাখতে হবে। সম্ভবত তৌহিদ হোসেন পরিষ্কার বুঝতে পারছেন যে সেই নীতি থেকে সরে গিয়ে ইউনূস সরকার বিশেষ বিশেষ দেশের সঙ্গে যে মাখামাখি করছিলেন, সেই মাখামাখির নীতি থেকে সরে এসে যে জাল তারেক রহমানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সে জাল ছিঁড়ে বেরিয়ে এসে তারেক রহমানের পক্ষে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তাই বোধহয় তিনি বলছেন আগামী নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নেবে। তবে সেই নির্বাচনটা কবে অনুষ্ঠিত হবে, 5 বছর পরে নাকি তার আগেই, সে বিষয়ে কোনো মন্তব্য করেন নাই ইউনূসের উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে রজার খলিল বিতর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিতর্ক আর আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে টেকনোক্রেট কোটায় বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ইউনূসের আমলে রাখাইন মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ইনিশিয়েটর হিসেবে এই খলিলুর রহমানের নাম ছিল আলোচনায়। এমনকি খোদ বিএনপির শীর্ষ নেতারাই তখন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। সেখান থেকে তারেক রহমান আর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডন বৈঠক থেকে খলিলুর রহমান ধীরে ধীরে হয়ে যান বিএনপির লোক, যার কারণে মন্ত্রী হয়ে তিনি বলেছিলেন নিজের ইচ্ছায় তিনি মন্ত্রী হননি, তবে নিজের ইচ্ছায় মন্ত্রী না হলেও এখন নিজের ইচ্ছে মাফিক মন্ত্রিত্ব পদমর্যাদা বজায় রেখে দীর্ঘ ছুটিতে যেতে চান। গণমাধ্যমের খবর হলো খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের তাতে সায়ও আছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর কূটনৈতিক মহলে শুধু বিস্ময় নয়, কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রথমত, খলিলুর রহমানকে কেন ছুটিতে যেতে হবে, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পরও নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ এবং নজির দুটোই আছে? তাহলে কি এটি খলিলুর রহমানের নির্বাচনী প্রচারের জন্য স্ট্যান্ডবাজি, নাকি বিএনপিকে চাপে ফেলার কূটকৌশল? আবার মন্ত্রীদের এমন দীর্ঘমেয়াদী ছুটিতে যাওয়ার নজির নেই বলে সেজন্য এ সংক্রান্ত দুটি আইনে কোনো বিধানও নেই। খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি নির্বাচিত হলে কোন টার্মস অ্যান্ড কন্ডিশনে 1 বছরের ছুটি সরকার মঞ্জুর করবে, তার জন্য কি সরকার নতুন করে আইন করবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। আরো প্রশ্ন আছে যে বিএনপি, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কোন চাপে পড়ে খলিলুর রহমানের এমন নজিরবিহীন আবদার পূরণ করতে চান, যেমনটি তাকে পররাষ্ট্রমন্ত্রী করার পর খোদ বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছিল। আবার বিএনপিতে বেশি অভিজ্ঞ ও ঝানু পররাষ্ট্র বিশেষজ্ঞ থাকার পরও কেন খলিলুর রহমানের চাওয়া বিএনপিকে অক্ষরে অক্ষরে পালন করতে হচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এবার প্রস্তাব আর আন্তর্জাতিক চাপে গত বছর এপ্রিলে রাখাইন মানবিক করিডোর নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দেওয়ার জন্য এই রাখাইন করিডোর তখন সেনাবাহিনীর বিরোধিতার কারণে দেওয়া সম্ভব হয়নি ইউনূসের সরকারের পক্ষে।
তখন দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা ছিল এই করিডোর দিলে বাংলাদেশ আঞ্চলিক ভূ রাজনীতিতে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ত। আর এই করিডোর দেওয়ার পেছনে যার বিরুদ্ধে তখন সবচেয়ে বেশি অভিযোগ উঠেছিল তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মে মাসের শুরুতে সেনাবাহিনীর দরবার হলে অনুষ্ঠিত সভায় সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছিলেন এই ধরনের করিডোর দেয়া হবে না। তারপর থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বক্তব্য দেওয়া শুরু করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে খলিলুর রহমানের বিদেশি নাগরিকত্ব আছে বলে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছিলেন। খলিলুর রহমান অবশ্য বিএনপি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তখন বলেছিলেন তাকে যদি বিদেশি নাগরিক বলা হয় তাহলে তারেক রহমানকেও বলতে হবে। 2025 সালের 24 মে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিতভাবেও খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছিল বিএনপি। ওই লিখিত দাবিতে খলিলুর রহমান ছাড়াও দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছিল দলটি। কিন্তু মাত্র 20 দিনের মধ্যেই দেখা গিয়েছিল খলিলুর রহমানের কারিশমা দৃশ্যপটের চরম নাটকীয় পরিবর্তন ঘটেছিল। 13 জুন লন্ডনে তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকে খলিলুর রহমান ছিলেন সরকার পক্ষের স্পোকসম্যান। এমনকি মাত্র 20 দিন আগে যে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী মোহাম্মদ ইউনূসের কাছে লিখিত দাবি নিয়ে গিয়েছিলেন, তিনি 13 জুন লন্ডনে খলিলুর রহমানের সাথে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বৈঠক করেছিলেন। খলিলুর রহমানের এমন কারিশমা নিয়ে বিস্ময়ের ঘোর আরো বেশি হয় যখন 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। তখন টেকনোক্রেট কোটায় খলিলুর রহমান হয়ে যান বিএনপির পূর্ণ পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের এমন সিদ্ধান্তে ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যের মতো বিএনপির অনেক সিনিয়র নেতারাও দ্বন্দ্বে পড়ে যান, বিস্মিত হন। দায়িত্ব নিয়ে খলিলুর রহমান পাল্টা মন্তব্য ছুড়ে দেন, তিনি তো নিজের ইচ্ছে মন্ত্রী হননি। তার এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছিল তাহলে কার ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছেন? বিশেষ করে অতীতে কখনোই কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা সরাসরি কোনো নির্বাচিত সরকারের মন্ত্রী হননি। সেখানে বিএনপি একসময় যার পদত্যাগ চেয়েছিল, যার বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ এনেছিল, তাকে কেন তারেক রহমান নিজের ক্যাবিনেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্ব দিলেন? তবে আড়ালে আবডালে তখন আলোচনা ছিল পশ্চিমা যে দেশটির চাপে রাখাইন করিডোর দিতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, সেই দেশটির চাপই শেষ পর্যন্ত তারেক রহমানের ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা হয় খলিলুর রহমানের। পররাষ্ট্রমন্ত্রী হয়ে ইউনূসের আমলে যার সাথে অলিখিত দ্বন্দ্ব ছিল সেই তৌহিদ হোসেন থেকে খলিলুর রহমান ছিনিয়ে নেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করার এখতিয়ার। জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যবিধির 30 নম্বর বিধি অনুযায়ী প্রতি বছর অঞ্চলভিত্তিক পালাক্রম অনুসরণের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। 2026 সালে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদটি নির্ধারিত হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এই পদের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিল বিগত আওয়ামী লীগ আমলে। 2020 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এই পদে নির্বাচনের কথা জানিয়েছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে 81তম অধিবেশনের সভাপতির জন্য মনোনীত করা হয়। তবে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ও সাইপ্রাস ছাড়া ফিলিস্তিনের প্রতিনিধি থাকায় ঢাকা কিছুটা ধীরে চলনীতি গ্রহণ করেছিল। গত বছরের 9 অক্টোবর তখনকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, আগামী বছরের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের একক প্রার্থী হিসেবে মনোনীত করেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে সাইপ্রাস। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলে খলিলুর রহমান হবেন এই গৌরব অর্জনকারী দ্বিতীয় বাংলাদেশী। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, নতুন সরকার পররাষ্ট্র কৌশলের পক্ষে প্রচারের চেয়ে খলিলুর রহমান গত কয়েক মাসে নিজের প্রচারেই বেশি ব্যস্ত ছিলেন। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার অধীনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে কতটা প্রাধান্য দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা। কারণ পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বের শুরুর দিকের একটা বড় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনের প্রচারের কাজে বিদেশে কাটিয়েছেন। এই বিষয়টি কূটনৈতিক এবং নীতি নির্ধারকদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেছেন। এর মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাসেলস এবং ইথিওপিয়া সফর উল্লেখযোগ্য। মরিশাস যাওয়ার পথে যাত্রা বিরতি দিয়ে তিনি নিউ দিল্লিতে তার প্রথম আনুষ্ঠানিক সফর করেন। সেখানে তিনি এপ্রিল মাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরের সম্মেলনে যোগ দেন। ওই সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এরপর বেজিং সফরের সময় খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, খলিলুর রহমানের এই দুটি সফরের পর জটিলতা কমার চেয়ে উল্টো আরো বেড়েছে। মে মাসে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তার সময় একটা বড় অংশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রচারের জন্য তিনি নিউ ইয়র্কে কাটিয়েছেন। 13ই মে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের প্রচারে বক্তব্য দেন। এই সময় তিনি লিখিত বক্তব্যে তার 6টি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরে নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তখন অনেকের ধারণা ছিল, পূর্ণ সভাপতি বলতে যেটি বোঝায় সেটি হলো তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিবেন। কিন্তু টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে 1 বছরের জন্য ছুটি নেবেন। গত 13ই মে জাতিসংঘে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চেয়েছিলেন, সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না। জবাবে খলিলুর রহমান বলেন, তিনি পদত্যাগ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী জানান, তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণের জন্য তাকে 1 বছরের রেহাই দেওয়া হবে। তিনি আরো বলেন, পদত্যাগে একমাত্র বিকল্প নাই, বরং তিনি ছুটিতেও যেতে পারেন। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, খলিলুর রহমানের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় তার এই ছুটির পরিকল্পনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। তবে 1 বছরের ছুটির প্রস্তাব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে অবাক করেছে, কারণ তারা এ ধরনের কোনো ব্যবস্থার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। দর্শক, খলিলুর রহমান একদিকে নিজের প্রচারে বলছেন তিনি পূর্ণকালীন সভাপতি হতে চান, আবার বলছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের ইচ্ছে নেই, বরং নজিরবিহীনভাবে নিজের মতো করে ছুটিতে যেতে চান। আর সেটি তিনি বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার বরাত দিয়ে। এখানে দুটো প্রশ্ন আসে। প্রথমত, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ তাকে ছাড়তেই হবে? ইতিহাস বলছে, অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই পদে থাকার নজির আছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি ছিলেন মালদ্বীপের আব্দুল্লাহ শহীদ। তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সমানতালে পালন করেছিলেন। তাহলে খলিলুর রহমান কেন বলছেন পূর্ণকালীন সভাপতি হবেন কিংবা তিনি 1 বছরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ছুটিতে যাবেন? নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করা সাবেক এক কূটনৈতিক বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বটি মূলত পূর্ণকালীন। সদস্য রাষ্ট্রগুলো সবসময় একজন
পূর্ণকালীন সভাপতি আশা করে। এই পদের জন্য সাধারণত বিভিন্ন দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীদের বেশি মনোনীত করা হয়ে থাকে। তবে রানিং বা দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী হলে কেউ সভাপতি হতে পারবেন না। জাতিসংঘের সংবিধানে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একই সঙ্গে দুটি দায়িত্বই সমানভাবে পালন করেছিলেন, যদিও তাকে বেশিরভাগ সময় নিউ ইয়র্কেই কাটাতে হয়েছিল। সাবেক কূটনীতিকরা বলছেন খলিলুর রহমান এটাকে নির্বাচনী প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করছেন, কারণ তার যে প্রতিদ্বন্দ্বী তিনি বেশ শক্ত প্রতিপক্ষ। মার্কিন লবির বিরুদ্ধ পক্ষগুলো ভোট সাইপ্রাসের ওই প্রার্থীর পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের সমর্থন আদায়ের জন্যই খলিলুর রহমান পূর্ণকালীন সভাপতি কিংবা ছুটিতে যাওয়ার গল্প তুলে ধরেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশে নজির এমনকি প্রত্যক্ষ কোনো বিধান না থাকা সত্ত্বেও কেন নির্বাচিত হলে খলিলুর রহমানকে ছুটি দিতে চান তারেক রহমান? বাংলাদেশের মন্ত্রীদের সুযোগ সুবিধা, বেতন ভাতা এবং অন্যান্য প্রাধিকার মূলত 1973 সালের 4 নম্বর আইন বা দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট 1973 দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই আইনটিতে মন্ত্রীদের জন্য কোনো সুনির্দিষ্ট ছুটির বিধান বা অর্জিত ছুটির হিসাব রাখার কোনো আইনি কাঠামো রাখা হয়নি। আবার বেসামরিক প্রশাসনের সাধারণ সরকারি কর্মচারীদের ছুটি মূলত পরিচালিত হয় প্রেসক্রাইবড লিভ রুলস 1959 দ্বারা। এই বিধিমালার 3 নম্বর ধারা